ডিসক্লেইমার, এই চ্যানেলের কোনো কন্টেন্টের বিরুদ্ধে পাইরেসি করলে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। অনুগ্রহ করে পাইরেসি করবেন না এবং কাউকে পাইরেসি করতে উৎসাহিত করবেন না। ভূতের ডায়েরি কোনো কুসংস্কার বা অন্ধবিশ্বাস প্রচার করে না, ধর্মকে ছোট করে দেখায় না। আমরা শুধু মানুষের সঙ্গে ঘটে যাওয়া ভয়ানক ও রহস্যময় ঘটনা শোনাই। আমাদের গল্পগুলো ভয়ের সঙ্গে কৌতূহল, রহস্য এবং জীবনের অজানা দিকগুলোর অভিজ্ঞতা তুলে ধরে, যা দর্শককে ভয়ানক হলেও চিন্তাশীল অনুভূতি দেয়। আসসালামু আলাইকুম। আজকে আপনাদের শোনাব এক ভয়ঙ্কর ভৌতিক গল্প, নিস্তব্ধ অভিশাপ। গল্পটি লিখেছেন ফারিয়া মেহজাবিন এবং এটি একটি বাস্তব অভিজ্ঞতার উপর ভিত্তি করে রচিত। গল্পে যাওয়ার আগে একটা কথা বলে নিই, আপনার কাছেও যদি কোনো ভৌতিক বা রহস্যময় গল্প থাকে তা আপনি আমাদের পাঠাতে পারেন। এটি আপনার নিজের অভিজ্ঞতা বা কাছের কারো শোনা গল্প হতে পারে, তবে অন্য কোনো পডকাস্ট বা ইউটিউবের গল্প কপি করলে চলবে না। গল্প পাঠানোর নিয়ম সহজ, আমাদের ফেসবুক পেজে লিখে পাঠাতে পারেন। পেজের লিংক এবং বিস্তারিত নিয়ম ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া আছে। আপনার গল্প নির্বাচিত হলে আমরা তা ফেসবুক পেজে প্রকাশ করব এবং ইউটিউব চ্যানেলে শোনাব। তাহলে চলুন আর দেরি না করে আজকের ভয়ের গল্প শুনে নিই। গল্পটি যেভাবে লেখা আছে আমি সেইভাবে পড়ার চেষ্টা করছি। আমি ফারিহা। আমি এই বছর এসএসসি পরীক্ষা দিয়েছি। ময়মনসিংহ বিভাগের নেত্রকোনা জেলার একটি মফস্বল শহরে আমার জন্ম। আজ আমি নিজের চোখে দেখা একটি কাহিনী বলবো। ছোটবেলা থেকেই প্যারানর্মাল বিষয়ে আমার বেশ ভালো আগ্রহ। ছোটবেলায় সবাই রূপকথা, রাজারানীর গল্প শুনতে চাইলেও আমি সবাইকে ভূতের গল্প শোনাতে বলতাম। রোমাঞ্চ, ভীতি সব মিলিয়ে আমার অন্য রকম অনুভূতি হতো। যে ঘটনাটি বলবো সেটি ২০২৪ সালে আমার দাদুর সঙ্গে ঘটেছিল। আমার জন্ম মফস্বল শহরে, কিন্তু আমার পৈতৃক ভিটা একটি অজপাড়া গায়ে। আমার দাদা ৭ বছর আগে মারা গেছেন। এরপর থেকে দাদু একাই সেই বাড়িতে থাকতেন। যখন শরীর খারাপ হতো বা কোনো অসুখে পড়তেন তখনই তিনি আমাদের বাসায় আসতেন। ঠিক তেমনি দাদুর শরীর একটু খারাপ থাকায় তিনি আমাদের বাসায় এসেছিলেন। তখন আমার টেস্ট পরীক্ষা চলছিল। আমাদের বাসায় সারা দিন আমি একাই থাকতাম। সবাই সবার কাজে চলে যেত। আমার আম্মু একজন শিক্ষক, তাই তিনি তার স্কুলে, ছোট বোন তার স্কুলে, আর আব্বু তার কাজে চলে যেতেন। আমাদের বাসার একটু বর্ণনা দিই। আমাদের বাসার পাশেই একটি অনেক পুরনো মসজিদ এবং মসজিদের পাশে একটি কবরস্থান আছে। মসজিদ আর কবরস্থানের বিপরীতে আমাদের বাসা। আমাদের জানালা দিয়ে তাকালেই কবরস্থান ও মসজিদ দেখা যায়। আমাদের আশেপাশে খুব নীরব, মানুষের আনাগোনা কম। ভর দুপুরে বা সন্ধ্যার পরে মানুষের আওয়াজ খুব কম শোনা যায়। নিরিবিলি থাকায় আমার বেশ ভালো লাগে। আগে ছোটবেলায় ভয় পেতাম, কারণ রাতে শিয়াল ডাকত, কিন্তু এখন অভ্যেস হয়ে গেছে, আর শিয়ালের ডাকও আগের চেয়ে কমে গেছে। মূল ঘটনায় আসি। ওই দিন ছিল মঙ্গলবার। ঘটনাটি ঘটার পরেই আমি বার দেখেছিলাম। শনি ও মঙ্গলবার যেহেতু এসব বিষয় নিয়ে অনেক কন্ট্রোভার্সি আছে, তাই তারিখ মনে না থাকলেও বার ঠিকই মনে আছে। সেদিন ছিল আমার উচ্চতর গণিতের পরীক্ষা, তাই সকালে তাড়াতাড়ি করে আমি না খেয়েই আম্মু আর আব্বুর সঙ্গে বেরিয়ে যাই। যখন আমরা বাসা থেকে বের হব তখন আমার ফুফি, আব্বুর বড় বোন, আমাদের বাসায় এসে দাদুকে বারবার বলেন যেন দাদু তাদের বাসায় যান। উল্লেখ্য, আমার ফুফির বাসা আমাদের বাসা থেকে মাত্র ২ মিনিটের রাস্তা। অন্যান্য দিন দাদু একা থাকতে চাইতেন না, নিজেই ফুফির বাসায় চলে যেতেন, কিন্তু সেদিন কেন যাননি তা জানি না। আমার পরীক্ষা ৩ ঘন্টার, সকাল ১০টা থেকে দুপুর ১টা। বাসায় ফিরতে ফিরতে ১টা ১৫ বেজে যায়। বাসায় এসে আমি দরজার বাইরে থেকে দাদুকে ডাকতে থাকি, কিন্তু ভেতর থেকে অদ্ভুত শব্দ শুনতে পাই। দাদু বলছিলেন, কেডা রে, কে কে আইসস, আমারে বাঁচা, আমি মইরা যাইতেছি। এমন কথা শুনে আমার মনের ভেতর কেমন যেন লাগলো। কি করব কিছুই বুঝতে পারছিলাম না। ভয় কাজ করছিল, কারণ দাদুর কণ্ঠ শুনেই বুঝতে পারছিলাম খারাপ কিছু হয়েছে। দাদু যে রুমে ছিলেন সেই রুমের জানালা দিয়ে গেলে রুমের ভেতরে কি হয়েছে তা দেখতে পারতাম, কিন্তু সত্যি বলতে আমার ভেতরে প্রচণ্ড ভয় কাজ করছিল। দাদুর এমন অদ্ভুত কথা আর গলার স্বর একটু অন্য রকম ছিল। আমি সঙ্গে সঙ্গে পাশের বাসার আন্টিকে বলি তার ফোনটা একটু দিতে। আমি আম্মুকে ফোন করে সব বলি। এসব বলতে গিয়ে টেনশনে আমার শরীর কাঁপছিল।
আমার এমন অবস্থা দেখে আশেপাশের বাসার সবাই এসে জড়ো হয়। একজন আন্টিকে নিয়ে আমি জানালা দিয়ে দেখতে যাই কি হয়েছে। জানালা দিয়ে রুমে তাকিয়ে দেখি দাদুর আর্তনাদ শোনা যাচ্ছে, কিন্তু তাকে দেখা যাচ্ছে না। প্রায় 5 মিনিট দাঁড়িয়ে দাদুকে ডাকার পর আন্টি দেখতে পান দাদু একেবারে খাটের নিচে চলে গেছেন। দাদু খাটের নিচ থেকে বেরিয়ে আসার চেষ্টা করছিলেন। তখনই শুনি আম্মু চলে এসেছেন। আমি আম্মুর কাছে যাই। আম্মু আব্বুকে আর আমার চাচাকে ফোন দেন। আব্বুকে দরজা ভাঙার কথা বলেন। আব্বু আমাদের অপেক্ষা করতে বলেন যতক্ষণ না তিনি আর চাচা আসেন। এর মধ্যে আমার ফুফিও চলে আসেন। তিনি জানালা দিয়ে গিয়ে দাদুকে রাগে বকছিলেন কেন দাদু সকালে তাদের বাসায় যাননি। তাদের বাসায় গেলে এমন হতো না। আমরা সবাই দাদুকে অনেক কষ্ট করে উঠতে দরজা খুলতে বলি, কিন্তু দাদু উঠতেই পারছিলেন না। এর মধ্যে আব্বু চলে আসেন। জানালার গ্রিল কাটার জন্য লোক নিয়ে আসেন। জানালার একটু জায়গা কেটে আমার ছোট বোনকে ঢুকিয়ে দরজা খোলা হয়। আমরা সবাই একে একে ঘরে ঢুকি। আমার তখনও স্কুল ড্রেস পরা ছিল। সবাই দাদুর কাছে যায়। আম্মু আর ফুফিরা দাদুকে তুলতে চেষ্টা করেন। তখন দাদুর চোখে মুখে ভয়ের ছাপ ছিল। ফুফি দেখেন দাদু কাপড় চোপড় মাখিয়ে ফেলেছেন। আম্মু আর ফুফি মিলে দাদুকে কোলে নিয়ে গিয়ে গোসল করান, কিন্তু দাদু তখনও স্বাভাবিক ছিলেন না। দাদু তার শরীরের ভর ছেড়ে দিয়েছিলেন। সবাই জিজ্ঞেস করছিল কি হয়েছে, কিন্তু দাদু উত্তর দিচ্ছেন না। সবাই ভাবছে হাতে পায়ে ব্যথা পেয়েছেন, তাই এমন করছেন, ঠিক হয়ে যাবে। কিন্তু রাত থেকে দাদু পাগলামি করতে লাগলেন। তিনি বসতে বা দাঁড়াতে না পারলেও শুয়ে শুয়ে অশ্লীল ভাষায় গালি আর পাগলামি করছিলেন। বাসায় আমি, আম্মু আর আমার ছোট বোন ছিলাম। আমরা সবাই খুব ভয় পেয়ে গিয়েছিলাম। আমার ছোট বোন ভয়ে কাঁদছিল। আম্মু দাদুর কাছে গিয়ে জিজ্ঞেস করলেন, আম্মা আম্মা কি হয়েছে আপনার? কিন্তু দাদু হাত পা ছুটতে লাগলেন। আমি কাছে যাওয়ার সাহস পেলাম না। আমি আব্বুকে ফোন করে তাড়াতাড়ি বাসায় আসতে বললাম। আব্বু বাসায় এলে আমি আম্মু আর দাদুকে নিয়ে ডাক্তারের কাছে যেতে বললাম। প্রথমে কেউ তেমন গুরুত্ব দেয়নি, কিন্তু অবস্থা খারাপ দেখে স্থানীয় হাসপাতালে রাতেই ফুফি, আব্বু আর চাচা দাদুকে নিয়ে যান। ডাক্তার ভর্তি করতে বলেন। রাতে আব্বু আর চাচা থাকেন, আর ফুফি বাসায় চলে আসেন। আব্বু দাদুকে জিজ্ঞেস করেন কোথায় ব্যথা পেয়েছেন। দাদু শুধু বলেন, ব্যথা, আমার সারা শরীর ব্যথা। ডাক্তার এক্স-রে করেন। দেখা যায় দাদুর কোমর এবং হাত ভেঙে গেছে। রাতেও দাদু উল্টাপাল্টা অনেক কিছু বলেছেন। আব্বু আর চাচা ধমক দিলে কিছুক্ষণ চুপ থেকে আবার একই কাজ করেন। পরদিন সকালে আমি আর আম্মু হাসপাতালে যাই। দাদুর 2 চোখ কালো হয়ে যায়। পাগলামি আরও বাড়তে থাকে। ডাক্তাররা ময়মনসিংহে নিয়ে যেতে বলেন। আব্বু, চাচা, আরেক ফুফি দাদুকে নিয়ে ময়মনসিংহে যান। আমার পরীক্ষা আর আম্মুর স্কুল খোলা থাকায় আম্মু যেতে পারেননি। তবে একটু পরপর আব্বুকে ফোন করে খবর নিতেন। দাদুর কোনো হুঁশ ছিল না। স্যালাইন দেওয়া হলে তা টেনে ফেলে দিতেন। কোনো খাবার দিলে 2 হাত দিয়ে খাবলা দিয়ে খেতেন। প্রায় 1 মাস এরকম হাসপাতালে থাকতে হয়। এরপর ডাক্তার বাসায় নিয়ে আসতে বলেন এবং কিছু ওষুধ দেন। আম্মু দাদুর অনেক সেবা করেন। আস্তে আস্তে দাদু একটু কথা বলতে শুরু করেন। তখনই সবাই জিজ্ঞেস করে আসলে কি হয়েছিল সেদিন দাদুর সঙ্গে। দাদু হালকা হালকা বলেন। দাদু বলেন, সেদিন আমরা সবাই বাসা থেকে বেরিয়ে গেলে দাদু গোসল করতে ঢোকেন। গোসল শেষ করে বাইরে বের হওয়ার সময় মনে হয় পেছনে কেউ আছে। দাদু পেছনে ফিরে দেখেন কেউ নেই, তবে বাথরুমে কেমন যেন ধোঁয়াশা ছিল। দাদু 1 পা বাথরুমের বাইরে দেওয়ার সঙ্গে সঙ্গে পেছন থেকে কেউ সজোরে ধাক্কা দেয়। দাদু ছিটকে গিয়ে পড়েন। দাদুর ভাষায় কোনো অলৌকিক কিছু তাকে ধাক্কা দিয়েছিল। চোখের সামনে দাদুর ওইসব ভয়ঙ্কর রূপ দেখে আমি খুব ভয় পেয়েছিলাম। দাদু এখনও আছেন, তবে আমার ছোট বোন তার কাছে যায় না। দাদু উঠতে পারেন না, তবে মাঝে মাঝে তার চোখ মুখ দেখে মনে হয় তিনি আরও কিছু বলতে চান, কিন্তু বলতে পারেন না। মনে হয় কেউ ভেতর থেকে তার মুখ আটকে রেখেছে। দাদু সেদিনের আরও কোনো কাহিনী বলার চেষ্টা করেন, কিন্তু মুখ দিয়ে বোঝাতে পারেন না। আদৌ কি শুধু এটুকুই ঘটেছিল সেদিন দাদুর সঙ্গে, নাকি আরও অনেক ভয়ঙ্কর কিছু হয়েছিল যা আমরা কেউই জানি না। দাদু চাইলেও বলতে পারেন না। মাঝে মাঝে ভয়ে কেমন অদ্ভুত শব্দ করেন। এই ছিল আজকের গল্প। গল্প ভালো লেগে থাকলে একটা লাইক দিও, কমেন্টে লিখে জানাও গল্পটা তোমার কেমন লাগলো। আর যদি এখনও ভূতের ডায়েরি সাবস্ক্রাইব না করে থাকো, তাহলে সাবস্ক্রাইব করে রেখো ভূতের ডায়েরি। কারণ ভয় ঠিক তখনই আসে যখন তুমি ভাবো সব ঠিক আছে। আবার আসবো
এক নতুন ভয়ঙ্কর আর রহস্যময় গল্প নিয়ে। ততদিন ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম।